সুপ্রিয় দর্শক, চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় সরাসরি সম্প্রচার করছি এবং এই অনুষ্ঠানে বর্তমান সময়কালের আলোচিত ঘটনা যেগুলি গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয় সেগুলো সম্পর্কে আপনার মত আমরা উপস্থাপন করি, জানতে চাই, ডিবেটগুলোকে শুনতে চাই এবং সেক্ষেত্রে আমাদের রেলেভেন্ট দুজন অতিথি থাকেন। আজকে রাজনৈতিক বিষয়ে কথা বলবো, তাই দুজন রাজনীতিবিদ আমাদের সাথে আছেন যারা গণমাধ্যমের ব্যাপক পরিচিত। তারপরে উপস্থাপন করছি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে আরও একজন পরিচিত ব্যক্তিত্ব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেই কথাটি দিয়ে প্রথমে শুরু করেছি এই সময়কালে আলোচিত বিষয়গুলো, আমরা কিছুটা অনুষ্ঠানের আগেই ছোট করে কথা বলছিলাম। রিপন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। বিশেষ করে রিপিটেডলি গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে বেশ কিছু দাবি দেওয়া আন্দোলন, কথাবার্তা বা আনরেস্ট সিনারিও এডুকেশন সেক্টর দিয়ে আমরা দেখলাম। এটা দিয়ে একটু আগে শুরু করি, পরে অন্যগুলিতে আজকেরগুলোতে যাব। যেই বিশ্ববিদ্যালয় কলেজ ঘোষণার দাবি, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ অন্য জায়গায়ও সারা দেশে একটা অস্থিরতা, এবং আপনি নিশ্চয়ই এগুলোকে অবজার্ভ করেছেন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে। আপনার বক্তব্য দিয়ে শুরু করি প্রথমে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বাংলাদেশে যে একটা 15 বছর ধরে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, এক ব্যক্তির শাসন ব্যবস্থা ছিল, এটা তো আসলে শাসন ব্যবস্থা না, এটা একটা একটা বিদেশি রাষ্ট্রের একটা অঘোষিত একটা মানে কলোনি বানিয়ে সেই কলোনির একজন আপনার কি বলে একটা ভাইসরয় থাকবে, এরকম একটা ব্যবস্থা করে ফেলেছিল বাংলাদেশকে। তো এর ফলে বাংলাদেশের জনগণ সেই সরকারকে, সেই নিয়ন্ত্রক সংস্থা বা প্রতিষ্ঠানকে ঝেঁটিয়ে বিদায় করেছে। তো এই পরিবর্তনটাকে, এই যে বিগত যে সরকারটি ছিল তাদের দোসররা, তাদের পৃষ্ঠপোষকরা এটাকে ভালোভাবে নেয়নি এবং এই পরিবর্তনটা এখন পর্যন্ত মেনে নেয়নি। এবং যার ফলশ্রুতিতে আপনি দেখবেন ঠিক 5ই আগস্টের পর থেকে নানাভাবে আমাদের যেই জন আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যে সরকারটি এখন আছে, যে সরকারটা জনগণের সরকার, সকল রাজনৈতিক দলের সরকারটাকে সমর্থন দিয়ে যাচ্ছে, যে সেই সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য একটা ব্যাপক আপনার অপপ্রচেষ্টা ছিল। একেবারেই আপনার বলা যেতে পারে 5ই আগস্টের পরপর থেকে বারবার ব্যর্থ হচ্ছে, বারবার আবার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে এটাকে প্রতি বিপ্লব টার্ম ব্যবহার করেছে। এটা কি আপনি? প্রতি বিপ্লব তো অন্য, বিপ্লবের মধ্যে যারা অংশীদার থাকে তাদের মতভিন্নতার কারণে অনেক সময় আপনার প্রতি বিপ্লবের ব্যাপারটা ঘটে। এটা তো প্রতি বিপ্লবও বলা যাবে না, এটাকে তো জাস্ট আপনার ওই লুটপাট তন্ত্রটাকে ফিরিয়ে আনার জন্য, ওই লুটপাট তন্ত্রটাকে ফিরিয়ে আনার জন্য এবং বিদেশি শক্তির যারা এখানে ভাইসরয় ছিল সেই শক্তিরা তাদের গোলামদেরকে আবার পুনর্বাসিত করার জন্য তারা একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কোনো প্রতি বিপ্লব না, বলা যাবে না। প্রতি বিপ্লব কেন বলবো? আমরা বলবো যে যারা এই পরিবর্তনটাকে যারা ভালো চোখে নেয়নি, মেনে নিতে পারেনি, তারা আগের জায়গায় ফেরত আনতে চায় বাংলাদেশটাকে, কিন্তু আগের জায়গায় ফেরত আনা সম্ভব না। কলা চিনেন তো? আমি এর আগেবারও একবার বলেছিলাম, বোধহয় সেটা ভাইরালও হয়েছিল। কলাটা যদি একবার ছুলে ফেলেন খাওয়ার উদ্দেশ্যে, আপনি ইচ্ছে করলে যদি বলেন হে কলা তুমি আগের জায়গায় চলে যাও, এভাবে ওর খোসাটাকে উঠিয়ে দিলেই কি কলা আগের জায়গায় যাবে? যাবে না। বাংলাদেশে অনিবার্যভাবে শেখ হাসিনা সরকারের কলাপস হয়েছে, অনিবার্যভাবে সরকারের পতন ঘটেছে। এবং পৃথিবীর ইতিহাসে যেইভাবে এই সরকার অপদস্থ হয়ে এই সরকারে বিদায় হয়েছে পৃথিবীর কোনো দেশে শুনেছেন নাকি? যে প্রধানমন্ত্রী বলেন, তার স্পিকার বলেন, ডেপুটি স্পিকার বলেন, মন্ত্রী পরিষদ, পার্লামেন্ট, এমনকি সাবেকরা সহ, এবং আপনার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, মসজিদ ইমাম না, জাতীয় মসজিদের খতিব, তিনি সহ বিচারক সহ পালিয়ে গেছেন। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, যিনি এ সরকারের উপদেষ্টাও, তিনি বলেছেন মাতার বাড়িতে যে আমাদের একটা বিদ্যুৎ প্রকল্প ছিল, তার যন্ত্রপাতি ওইখানকার যে পরিচালক ছিল সেই সরকারি যন্ত্রপাতি অর্থাৎ প্রকল্পের যন্ত্রপাতি বিক্রি করে পরিচালকও ভেঙেছেন। ক্যান ইউ ইমাজিন এই যে একটি বিশেষ পরিস্থিতি, এই ধরনের একটি পরিস্থিতি, জনগণের আকাঙ্ক্ষা একটা সরকার বসেছে। এই সরকারের দায়িত্বটিকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান রাইটলি বলেছেন, এত প্রাগমেটিক লিডার মিস্টার তারেক রহমান, আমি আমার নেতা তারেক রহমানের কথাই বলবো, তিনি অনিবার্য, তিনি বলেছেন
যে শুধুই মাত্র একটি নির্বাচন আয়োজনের জন্যই কিন্তু এটা হয়নি, মানে অভ্যুত্থান হয়নি। কিন্তু এই যে রিফ্লেকশনগুলো বারবার স্টুডেন্টরা নেমে গেল মাঠে, এগুলো কি পারপাসফুলি আপনি বলছেন? যে আপনি দেখেন, এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে 5ই আগস্টে বা 5ই আগস্টের আগে যে 36 দিনের যে মুভমেন্টটা তো 16 বছর ধরেই চলছিল। 16 বছর ধরেই মুভমেন্টটা চলছিল, একটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে। মুভমেন্টের সবসময় গানের মতো একটা তাল, লয়, মাত্রা ওঠানামা করে। এটা একেবারেই এক ভঙ্গিতে এক শিরোনামে যায় না, কখনই যায় না, কোনোদিনই যায় না। আমরা যারা 80s যারা আমরা আন্দোলন করেছি বা 60s যারা আন্দোলন করেছেন, কখনই আমরা যদি আন্দোলন ইতিহাস, গতি, প্রকৃতি যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখবো যে কখনই সমান তালে যায়নি। কখনো কখনো মনে হচ্ছে এই বোধ হয় সরকারের পতন ঘটে গেল, কিন্তু দেখা গেলো আবার সামহাও সরকার সার্ভাইভ করে গেছে। কিন্তু আবার দেখলো হালকা ঠুনকো একটা ছোটখাটো আন্দোলনে সরকার পড়ে, কারণ ওটা তখন ম্যাচিউরড হয়ে গেছে। তার মানে পতন উন্মুখ ছিল, কিন্তু একটা বিশেষ পরিস্থিতি সেটা পড়ে গেছে। শেখ হাসিনার পতনটা খুব অনিবার্য ছিল। আমি 30 মেতে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাহাদতবার্ষিকী উপলক্ষে আমি হবিগঞ্জে, আমার দায়িত্ব ছিল হবিগঞ্জে, আমি আমাদের কর্মী সব একটা বক্তব্য রেখেছিলাম এবং সেটা আমার ফেসবুকের পেজে এখনো আছে। আমি 31 মেতে পোস্ট করেছিলাম ডিউরিং হাসিনা রেজিম। সেখানে আমি বলেছিলাম যে অনিবার্যভাবেই শেখ হাসিনা সরকার কলাপসের দিকে ঘুরছে। আমরা আই মেনশনড ইট এবং বলেছিলাম একটা ফোরকাস্টের মতো। আমি এক সেকেন্ড নেই, আমি আমার দলের কর্মীদের উদ্দেশ্যে সেটাও বলেছিলাম। আমার ভয়েসটা এখনো আছে, আমার বক্তব্য আছে। আমি বলেছিলাম বিএনপি তোমরা যদিও সেই প্রক্রিয়া যদি অংশ নাও তাও অনিবার্যভাবে শেখ হাসিনা সরকারের পতন ইমপ্লিমেন্ট হতে পারে। ইট ওয়াজ ইনএভিটেবল এবং দ্যাট হ্যাপেন্ড। আমরা আরো ফিরবো আপনার কাছে। এই ক্ষেত্রে আবার আসি যে আমরা এই আলোচনায় অনেকে বলতে শুনেছি যে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলো ছাত্ররা নিজেরা সিদ্ধান্ত নিয়েই কলেজে ভর্তি হয়েছিল, তারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য ডিসিশন নিতে এখানে আসেনি। তারা রাস্তাঘাট ব্লক করে যে আনরেস্ট অবস্থাটা করেছিল, প্লাস এখনও সেটির কিন্তু কিছুটা রেশ রয়ে গেছে। ওইটিকে দিয়ে আমরা শুরু করি, অন্যদিকেও যাব। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভারত চেয়ারম্যান, আপনার দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনাদের চ্যানেলে এই প্রথম আমার আসা, সম্ভবত আপনারও প্রথম আসা। আপনার চ্যানেলের দর্শক শ্রোতা যারা কুশলী সবাইকে আমাদের যৌথভাবে আমাদের উষ্ণ শুভেচ্ছা এবং আপনাদেরকে অভিনন্দন। আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে একটা উত্তেজনা থাকবে, খুব অস্বাভাবিক না। পরিস্থিতির মধ্যে উদ্বেগ, কিন্তু উত্তেজনা ধরুন 3 মাসের বেশি পার হয়েছে। আমরা নতুন সরকার গঠন করবার পরে তো আপনি স্পেসিফিক যেটা বলেন, গোটা পরিস্থিতি মিলে আমি নাগরিক হিসাবে, রাজনীতির মানুষ হিসাবে নিশ্চয়ই আমি খুব উদ্বিগ্ন, আমি দুশ্চিন্তাগ্রস্ত এবং আমার মনে নানা ধরনের দুশ্চিন্তা এবং আশঙ্কাও কিছুটা কাজ করছে। কেন? যে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। শিক্ষার ক্ষেত্রে যদি আমি স্পেসিফিক বলি, এটা একমাত্র ক্ষেত্র যেখানে সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে। এটা এই 3 মাস বা 100 দিনের ঘটনা না, আমাদের এ পর্যন্ত শিক্ষা সেক্টর নিয়ে একেবারে গিনিপিগের মতন সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা চলছে। আপনি এটা ইউনিভার্সিটিতে আপনি পড়ান, আপনি আরও ভালো জানেন এটা। এবং এই ক্ষেত্রে যখনই কোনো রেজিম চেঞ্জ হচ্ছে এবং প্রতি দেখা গেল 2-4-5 বছর পরই মানে গোটা একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। করোনা শিক্ষার ক্ষেত্রে বিশাল একটা সংকট তৈরি করেছে। 4-5 বছর এমনি 2-3টে প্রজন্মের জন্য একটা বিরাট সংকট তৈরি করেছে এই করোনা। কারিকুলাম হিস্ট্রি এগুলো নিয়েও তো একেবারে ডিস্ট্রয় করা হয়েছে। প্রবলেম আরেকটা হলো যে সরকার, আপনি দেখবেন 200-300 ছেলে সচিবালয় যখন ঢুকে পড়ল ইন্টারমিডিয়েটে পরীক্ষাকে, এটা বাকি পরীক্ষা তারা দেবে না, 12 থেকে 13 লক্ষ শিক্ষার্থী। এবং তারপরে তখন যারা দায়িত্বে ছিলেন তারা বললেন যে না, পরীক্ষা লাগবে না, ওনাদেরকে আগের পরীক্ষাটা অটো পাস সেটা আবার করবেন। পরে আবার দেখলাম 2 মাস পর আবার বিক্ষোভ হয়েছে, যারা একেবারেই কোনো পরীক্ষা দেয়নি, যারা ফেল তাদেরকে পাস করাতে হবে। যখন আপনি একটা স্লুইস গেট যখন আপনি খুলে দেন, 200-300 ছেলে ঠিক করলো, 12-13 লক্ষ ছাত্রছাত্রীর জীবন ঠিক করলো। এটা এই যে ফ্ল্যাট গেটটা ওপেন করলেন,
পরবর্তী এখন যেগুলো চলছে আমি এর সাথে আমি একটা Interrelation, okay. দেখি আমি একটা ইন্টার রিলেশনশিপ আমি খুঁজতে চাই। গোটা নৈরাজ্য, গোটা একটা অব্যবস্থাপনা। এবং এখানে এখন যারা দুজনে আছেন, একজন আমার ইকোনমিক্সের আমার প্রত্যক্ষ আমার শিক্ষক, আচ্ছা, আরেকজন বিশেষ সহকারী যিনি শিক্ষা বিষয়, তিনিও আমার বিএল কলেজে ফিজিক্সের 1973 সালে, তিনি আমার 1 বছরের আচ্ছা, শিক্ষা বিষয়ে যারা দায়িত্বে এখন প্রফেসর আমিনুল ইসলাম, উনি এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, দুজনেই কাকতালীয়ভাবে মানে আমার টিচার। আচ্ছা, তো তারা এটা, এবং দেখবেন এবার অনেকগুলো কমিশন হয়েছে, শিক্ষা বিষয়ক কোনো কমিশন হয়নি। এটির অনেকের কিউরিওসিটি আছে, আপনারা কি মনে হয়? অনেকে জিজ্ঞেস করেছেন, আমি স্পেসিফিক একটু বলতে চাই না, আমি যেটুকু মিডিয়াতে যেটুকু বলা যায় এটুকু বলতে চাই। ওনারা এই সেক্টরটাকে প্রপারলি অ্যাড্রেস করতে চাননি। এর সঙ্গে ইডিওলজিক্যাল প্রশ্ন যুক্ত, এর সঙ্গে অনেকগুলো চিন্তা, মতাদর্শ, চিন্তার পদ্ধতি, দৃষ্টিভঙ্গি, অনেকগুলো রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত। এত বড় ঝুঁকি ওনারা নিতে চাননি। ওনারা ভেবেছেন পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট এই পুরো বিষয়টা ওনারা তাদের উপরে রেখেছেন। এটা একদিকে একটা অবজেক্টিভ চিন্তা, আমি এটাকে ইয়ে করব না, কিন্তু একই সাথে এটা ছাড়াও এক্সিস্টিং অবস্থাতে এটাকে একটা ডিসিপ্লিনে আনা, অর্ডারে আনার ক্ষেত্রে আমি মনে করি এটাকে অগ্রাধিকারের মধ্যে এটাকে নেবার ব্যাপারটা ছিল। দ্যাট ডিডন্ট হ্যাপেন। সেটাকে আমি খুব দায়িত্বশীল কাজ মনে করি না যে হল সরকারের দিক থেকে। এখন যেটা চলছে এখন তো পুরো একটা, এবং এখানে যেটা একটু আগে আসাদুজ্জামান রিপন যেটা বলার চেষ্টা করলেন, গোটা পরিস্থিতির এখন একটা অচল অবস্থা দাঁড়িয়েছে, এবং এই পরিস্থিতিতে অনেকে সুযোগ নেবার চেষ্টা করছে। আমি যেটা বলতে চাই, এটাকে অবিলম্বে, যেটা আজকে আমার টিচার বা উপদেষ্টা বলেছেন, যে রাস্তায় না, আমরা একটা আলাপ আলোচনা করি, এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে এনে আলাপ আলোচনা করা দরকার, বোঝাপড়া বাড়ানো দরকার, এবং এই সুযোগটা যেন কোনো অপশক্তি, যখন আমরা একটা উত্তরণকালীন সময়ের মধ্যে আছি, বাংলাদেশ আগামী 6 মাস 1 বছর খুবই গুরুত্বপূর্ণ সময়, তখন এই ধরনের পরিস্থিতি আমাদের আনএক্সপেক্টেড। আমরা এই আলোচনাতে আবারও আপনাকে লিংক করব। আমি একটু রিপন আপনার কাছে আসি। আপনি রাজনীতিবিদ, তার বাইরেও আমরা অনেকদিন টেলিভিশনে কথা বলি। আপনি এমফিল পিএইচডি করা, এবং আমি বলবো যে হায়ার স্টাডিজ নেওয়া অবস্থায় অনেক রাজনীতিবিদ নেই সমাজে। আমি সেদিক থেকে যদি বলি, এই যে শিক্ষা বিষয়ে আমরা প্রথম থেকেই কিন্তু একটা আগ্রহ ছিল যে এটাকে খুব ওয়াইডলি অ্যাড্রেস করা হবে। সাইফুল ভাই যেটা অ্যানালাইজ করলেন যে এটি হয়তো অবজেক্টিভলি পরের গভর্নমেন্টের জন্য চিন্তা করা হয়েছে, অথবা আপনার কোনো অ্যানালিসিস? না, সাইফুল ভাই খুব রাইটলি বলেছেন এটা। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখন আমাদের প্রায়োরিটিসটা কি। আমি শুরু করেছিলাম এভাবে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে এই যে পরিবর্তনটা হলো, এই যে দেশ সহস্রাধিক মানুষ জীবন দিল, ছাত্র জনতা জীবন দিল, অ্যারাউন্ড 100 আপনার শিশু কিশোর জীবন দিয়েছে, যেটা ইউনিসেফের রিপোর্টে ইনিশিয়ালি বলেছিল 64 জন। আমার ধারণা সংখ্যা আরও বেড়েছে, পরবর্তী যারা ইনজিউর্ড ছিল তাদের মধ্যে অনেকেই মানে প্রাণ হারিয়েছে। আমি গতকালকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে আমি গিয়েছি, আমি প্রায় 49 জন আপনার মানে আহত মানুষের সাথে দেখা করেছি, যারা মানে এক চোখ হারিয়েছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমি তাদের সাথে আমি মিট করেছি, তাদের বক্তব্য জানার চেষ্টা করেছি, তাদের কষ্ট যাতনাটা বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, তো যেটা আপনাকে আমি মানে বলছিলাম, সেটা তো সরকারের প্রায়োরিটিসটা কি? অবশ্যই সংস্কার, অবশ্যই নির্বাচন। এই সমস্যাটা কোন কারণে? সমস্যাটা কিন্তু বাংলাদেশে প্রায় 1.5 শতক ধরে বাংলাদেশের জনগণকে আপনার নির্বাচন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। এখানে তো কোনো জনগণের ভোটাধিকার ছিল না, জনগণের ভোটাধিকারে কোনো সরকারই ছিল না, যেটা সংবিধানের জনগণের ভোটে সরকার হওয়ার কথা, তাই না? তো অর্থাৎ বাই দ্য চয়েস অফ দ্য পিপল, বাই দ্য চয়েস অফ দ্য পিপলের কোনো গভর্নমেন্ট ছিল না। তো না থাকার কারণে সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, না থাকার কারণে সরকার নন অ্যাকাউন্টেবল হয়ে যায়, না থাকার কারণে দেশ বিরোধী চুক্তি হয়, না থাকার কারণে সরকারের দুর্নীতি বাড়ে, সমস্ত কিছু আনুষঙ্গিক সব কিছু। তো এটার জন্য আমরা যেটা বলেছি, একটা রাজনৈতিক শাসন দরকার, অবশ্যই সেটা সুশাসন। যেমন আপনার যদি এটা বলি, আজকে গত 2 মাস 3 মাসে যে দফা দাবির যে বহর চলছে, এটা কিন্তু শেখ হাসিনা আমলে কেউ কিন্তু এই সমস্ত কলেজের বিশ্ববিদ্যালয়ে বলেনি। আচ্ছা, আপনি খুব রাইটলি বলেছেন যে ছেলেটি ঢাকা কলেজে পড়েছে, যে ছেলেটি তিতুমির কলেজে পড়েছে অথবা যে কোনো কলেজে পড়েছে, সে কিন্তু জেনে শুনে আপনার ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হয়েছিল, তাই না? তো অ্যাট দ্যাট টাইম তার কিন্তু এই টার্গেট ছিল যে আমি ভর্তি ওটাকে বিশ্ববিদ্যালয়ে বানিয়ে ফেলবো। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ারও তো একটা ক্রাইটেরিয়া থাকে,
ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস, যোগ্যতাও থাকতে হয়। আচ্ছা, তো এখন এই যে আপনার মানে বিশ্ববিদ্যালয় করার দাবি, আমি মনে করি এইটার পেছনে অন্য কিছু আছে। আপনি যদি দেখেন যে এই যে ঢাকা শহরের কলেজগুলোতে মধ্যে মানে এক কলেজের সাথে আরেক কলেজের একটা সংঘর্ষ চিন্তা করতেন। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের 5ই আগস্টে অর্থাৎ 36 দিনের যে আন্দোলনটা ফাইনালি একটা শেপ নিল, একটা চূড়ান্ত রূপ নিল, আন্দোলনের চূড়ান্ত রূপ নিল লাস্ট 36 ডেইজে। এটা প্রধানত ছাত্রদের একটা ভূমিকা পালন এবং ছাত্রদের তো ভূমিকা পালন করার কথা। আমি আমার জীবনে 80s আমি ভূমিকা পালন করেছি, তখন আমার মুরব্বীরা কিন্তু ভূমিকা সেভাবে আমার মতন করে পালন করে, কারণ আমার পিছুটান ছিল না। এইবারও তাই এবার আমাদের ছেলেমেয়েরা যে ভূমিকাটা এইবার নিয়েছে এই 5ই আগস্টে বা লাস্ট 36 ডেইজে জুলাই থেকে, সেই ভূমিকা কি আমি নিতে পেরেছি? না, আমরা পারিনি। এটা বয়সের সময়ের ব্যাপার আছে, এটার চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট ছিল। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই জায়গাটাতে ছাত্রদের যে একটা সিমেন্টেড ইউনিটি, তাদের যে ঐক্যটা ছিল, যে ঐক্যের কারণে ছাত্ররা রাস্তায় নেমেছে, এটাকে সেই পরাশক্তি, সেই অপশক্তি যারা আমাদের পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না, আমাদের ছাত্রদের শক্তিটাকে বিভাজিত করা, নানা ধরনের দফা দাবির মধ্যে দিয়ে তাদেরকে এনগেজ করা, তাদের ভাবমূর্তি নষ্ট করা, মূল মোটো থেকে সরিয়ে নিয়ে যাওয়া। শুধু তাই না, এই যে তখন আপনি দেখেন একটা কলেজ আরেকটা কলেজে ভাঙচুর হচ্ছে, এই কথাতে আসতে চাইছিলাম একটু, তাতে করে কি ছেলেদের ইমেজ বাড়ছে না? এই ছাত্রদের ইমেজটা নষ্ট করার জন্য, যাতে এরা সংঘবদ্ধভাবে ভবিষ্যতে দাঁড়াতে না পারে, এটার জন্য এক ধরনের এক কলেজ অপর কলেজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এটা চক্রান্ত। এটা ওভারঅল স্টুডেন্টদের ইমেজ নষ্ট করা, তারপরে ছেলেরা যাতে ঐক্যবদ্ধভাবে ফিউচারে না দেখাতে না পারে, মানে স্বাধীনতার সপক্ষে দাঁড়াতে না পারে, সভরেইনটির একটা স্টেক হয়ে গেলে যাতে ওটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, সামগ্রিকভাবে এই জায়গাটির ক্ষেত্রটাকে ভেঙে দেওয়ার এই জায়গাতে ষড়যন্ত্র ছিল। অবশ্যই আমি এই কথাতে একটু আসতে চাইছিলাম অনেকক্ষণ থেকে। সাইফুল ভাই, এই যে কলেজ ভার্সেস কলেজ, এই সংঘর্ষ তো হওয়ার কথা নয়, যেটা আমরা দেখলাম আজকে 3টি কলেজের মধ্যে সংঘর্ষ, এটি কেন বলে মনে হয় স্পেসিফিক? এটি আপনার কাছে নিশ্চয়ই কিভাবে ধরা দিয়েছে? আমার কাছে মনে হয়েছে যে কলেজকে বিশ্ববিদ্যালয় করা এটা তো একটা খুব আবেগী দাবি, খুব সেন্টিমেন্টাল যদি দাবিটা বলি, যে বয়সটা 17-18 থেকে 20, আজকের ইস্যুটা যেটা কলেজ ভার্সেস কলেজ, মানে এটাকে আমার মনে হয়েছে যে প্রথমত এর মধ্যে একটা আবেগ আছে এক, আর ওই যে এখানে কিছু ঘটনা আছে, ও যে একজন মারা গেছেন সেখানে তার সঙ্গে যুক্ত হয়েছেন, আর কিছুটা ইনস্টিগেশন আছে কিনা, উস্কানি এবং নানা তৎপরতা আছে কিনা, এবং এটাকে খোঁজার একটা বিষয় থাকছে। আমার মনে হয়েছে যে কারণ আবেগ যখন কাজ করে তখন কোনো লজিক, কোনো র্যাশনাল, তখন আপনাকে আর ডমিনেট করে না, তখন এটা আপনাকে আর কন্ট্রোল করে না। এবং মনে হয়েছে যে এই পুরো বিষয়টা যেটা ডক্টর রিপন যেটা বললেন, আমি অ্যাগ্রি করব। এইবারকার এই গণজাগরণ, গণ অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের বিশাল অংশগ্রহণ, কিন্তু ছাত্র তরুণদের ফ্রন্ট লাইনের হিসাবে তাদের যে ভূমিকাটা, এই ভূমিকাটা কিছুটা ডিফেম করা, ডিসমেন্টল করা, ফ্রেমিং করে অন্যদিকে নিয়ে যাওয়া, ফ্রেমিং করা এবং তাদেরকে বিতর্কিত করা, এবং তাদেরকে এক ধরনের তাদের মধ্যে বিভেদ, বিভাজন, অনৈক্য, এবং তারা পরস্পর সংঘাতে লিপ্ত হচ্ছে, এটা কেউ না কেউ কারো পেছনে। এবং এ ধরনের একটা প্লট আমরা কিন্তু শুরুর দিন থেকেই, যেটা বললেন না, এমনি তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব থাকে, অভ্যুত্থানের পরে আমি একটা শব্দ বলি, প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা কাজ করে। পরাজিত ফ্যাসিস্টরা তো বিভিন্ন চেহারায় বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করে, এবং এটা আর এখানে যদি ছাত্র তরুণ যারা প্রচণ্ড ইমোশনাল, যারা দেশপ্রেমিক, যারা লড়তে জানে, প্রাণ দিতে জানে, তাদেরকে যদি নামিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি পরস্পরের মধ্যে যুক্ত করা যায়, এই ঘোলা পানিতে অনেকে মাছ শিকার করতে চাইবেন। এবং তার সাথে খেয়াল করবেন অনেকগুলো বিষয় একসঙ্গে যুক্ত হয়েছে, ফলে এটাকে আমি এত সহজভাবে নেবার কোনো সুযোগ নেই। আমি প্রথম মনে করি ছাত্রদের অনেকগুলো দাবির পেছনে যেটুকু লজিক আছে, লজিক্যালি আলাপ আলোচনা করে এটাকে সেটেল করা, যেখানে আবেগ আছে সেগুলোকে আলাপ আলোচনা করে সেটেল করবেন। শিক্ষার ব্যাপারে সামগ্রিক নীতি আমরা নিশ্চয়ই এই আলোচনা কন্টিনিউ করব, এবং দুজনেই কথা বলবেন অন্য ইস্যুগুলো নিয়ে, এবং দর্শক যারা আমাদের সাথে আছেন আশা করছি অনুষ্ঠানের বাকি অংশ থাকবেন। বিরতির পরে আজকের আপনার মত অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, ডক্টর আসাদুজ্জামান রিপন এবং সাইফুল হক। আমরা একটু আলোচনার সামনের দিকে আসি। বিশেষ করে আমরা তথ্যপাত্র যেগুলো পাচ্ছি, দেখছি
ডক্টর রিপন ভাই, আপনার কাছে আসি। বিশেষ করে আরও একটি ঘটনা যেটি মিডিয়াতে আজকে সব বেশি আলোচিত হচ্ছে, যে ইসকন রিলেটেড যে নিউজটি, সেইখানে দুপক্ষর সংঘর্ষ, একই সাথে গ্রেফতার এবং সারা ঢাকা শহর অন্য জায়গাতেও অস্থিরতা। এই ইস্যুটিকে নিয়ে আমরা কিছুটা আলাপ নিয়ে আসতে চাই। আপনার কিছু অ্যানালিসিস, ডক্টর আসিফুজ্জামান রিপন। আমি তো শুরুতে যেটা বলেছি, আপনারা দেখেন বাংলাদেশের এই পরিবর্তনটাকে পতিত স্বৈরাচার, তার সহযোগীরা, নানা জায়গায় যারা অবস্থান আছে, সেটা প্রশাসনে বলেন, ব্যবসায় বলেন, সমস্ত ক্ষেত্রে 15 বছর তো স্বৈরাচার তো ডালপালাও তো মেলেছে, এতে তো কোনো সন্দেহ নেই। অ্যাট দ্য সেম টাইম তাদের যারা মুরব্বী পৃষ্ঠপোষক, তারা এটা ভালোভাবে নেয়নি। তো তারা এটাকে মানে এই পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার একটা দিবাস্বপ্ন, দুঃস্বপ্ন তারা দেখছেন, এবং সেই প্রজেক্ট থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আপনি খেয়াল করবেন, এই পুজোর আগে বাংলাদেশে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম হচ্ছে, নানা ধরনের আপনার অপপ্রচার কিন্তু আপনার ইন্ডিয়া থেকে করা হচ্ছিল, এবং বাংলাদেশে তার কোনো ছিটে ফোটো কিন্তু ঘটেনি। এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনার অপর সকল রাজনৈতিক দল, বিএনপি সহ, এবং যাদেরকে আপনি ধর্মীয় রাজনৈতিক সংগঠনের কথাও যদি বলেন, তারাও পর্যন্ত কিন্তু এই মানে মন্দির বলেন, উপাসনালয়গুলোতে তারা সেখানে গেছেন, তাদের উপস্থিতি রেখেছেন। অর্থাৎ যারা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু পাশে দাঁড়িয়েছেন, সলিডারিটি জানানো, এক্স্যাক্টলি সংহতি জানিয়েছেন। এই ধরনের পরিস্থিতিতেও কিন্তু তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করতে কিন্তু একেবারেই মানে পিছিয়ে ছিল। ডিজিটাল মিডিয়াতে প্রচুর ভিডিও, ছবি, কেন এটা হচ্ছে এরকম আসছে। হ্যাঁ, এবং ইন্ডিয়ান প্রচার মাধ্যমে এটা ব্যাপক ধরনের প্রচারণা ছিল, যেটার কোনো মানে পুরনো ভিডিও, পুরনো ক্লিপ, নানান ধরনের কল্পকাহিনী বানিয়ে এটা নিয়ে এগুলো করতো, এবং বারবারই ফ্যাক্ট চেকগুলো, এখন তো পত্রপত্রিকাগুলোতে একটা ফ্যাক্ট চেক একটা বিভাগ আছে, আপনি জানেন, সেই ফ্যাক্ট চেকের মাধ্যমে বারবার বলা হচ্ছিল এটা সত্য নয়, এটা পুরনো কথা। যেমন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে এখন রিপাবলিকান পার্টির হয়ে তিনি বোধহয় সিআই ডিরেক্টর পদে মনোনীত হয়েছেন তুলসী গ্যাবার্ড। জি জি, তুলসী গ্যাবার্ড বলতে মানে তুলসী মানে 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 ভারতীয় বংশোদ্ভূত নয়, তুলসী নন তিনি, তিনি একেবারেই আমেরিকান অরিজিন। তার মা মানে হিন্দু ধর্মের দীক্ষা নিয়েছিলেন, সেই কারণে বলা মানে তিনি নামটা, মেয়েদের নাম তুলসী বা এরকম কিছু দিয়েছেন। যাই হোক, হোয়াট এভার, এই তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এই কথাটি তিনি বলেছিলেন শেখ হাসিনার রেজিমে। সেই ক্লিপটা বর্তমান সময়ে ডক্টর ইউনূস লেড গভর্নমেন্টের সময় ওই ক্লিপটা লাগিয়ে বলা হচ্ছে। তো সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে আনডাউটেড। এই ঘটনাটি কি এই সময় আরো ডিপ্লোম্যাটিক্যালি অ্যাভয়েড করা যেত কিনা, যে অ্যারেস্ট, তবে দুটো পক্ষ হয়ে গেল? না, এটা ডিপ্লোম্যাটিক্যালি অ্যারেস্ট হওয়ার বিষয় না। আপনি খেয়াল করবেন, এটা মানে অ্যাভয়েড করার বিষয় না। আপনি খেয়াল করুন, হঠাৎ করে একটা সনাতনী জাগরণী মঞ্চ খারাপ হয়ে গেল, চট্টগ্রামে তারা একটা বিশাল সমাবেশ করে ফেললেন। তারা কিন্তু শেখ হাসিনা এগুলো করেনি। আজকেও তারা যে কাজগুলো করে টোটালি একটা অস্থিতিশীল পরিস্থিতি। আমি একটু আমাকে বলতে দিতে হবে আপনাকে, আমাদের দলের তরফ থেকে আমরা যখন বলি যে দ্রুত নির্বাচন দাও, তার মানে এই নয় যে আমরা সংস্কার বাদ দেওয়ার কথা বলেছি। আমরা বলেছি একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যতটুকু আপনার সংস্কার দরকার, ততটুক সংস্কার সাপেক্ষে একটা নির্বাচন দিয়ে দিলে পলিটিক্যাল গভর্নমেন্ট এই সিচুয়েশনগুলোকে যেভাবে হ্যান্ডেল করতে পারে। সে ফর এক্সাম্পল, আমি যদি হোম মিনিস্টার হতাম আমার দলের তরফে, আমি যেইভাবে পলিটিক্যাল ডিসিশন নিতে পারতাম, ইউনূস সাহেবের সরকার তো সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। খুব 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 সত্য কথা। তারপরে এখন বর্তমানে হাসিনার রেখে যাওয়া মানে তার পতিত যেই অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, পুলিশ তো ফাংশনই করে না, একেবারে ফাংশন করে না। তার ইন্টেলিজেন্স নেটওয়ার্কও আমার মনে হয় ঠিক মতো ফাংশন করছে না। আপনি আপনার মানে বিভিন্ন সময় কি আপনার যারা মুসলমান ধর্মাবলম্বী যে সমস্ত আলেম আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি? হয়েছে তো নাকি? সেটা রিঅ্যাকশন এইভাবে হয়েছে কিনা সেটি তাদেরও তো করা হতো। এমনকি যদি যেভাবে যদি অন্যায়ভাবেও যদি আপনার মামুনুল হককে যে গ্রেপ্তার করা ছিল, মামুনুল হককেও তো গ্রেপ্তার করা হয়েছিল। অনেক বড় বড় আলেমদেরও তো গ্রেপ্তার করা হয়েছে এর আগে বিভিন্ন শাসনামলে। তো আজকে আপনার সনাতন জাগরণী মঞ্চে তারা যদি আপনার ধরে নিলাম যে আমি সংখ্যালঘু ওইভাবে বলতে চাই না, যেহেতু এই দেশে আপনার মানে মুসলমানদের সংখ্যাটা অন্যরা তুলনামূলকভাবে কিছুটা কম ইত্যাদি,
আজকে তারা কি ইচ্ছা করলেই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে? নিশ্চয়ই করতে পারে না। এই সিনারিওটা যদি আপনি দিল্লিতে হতো, এই সিনারিওটা যদি আপনার অন্য ভারতের অন্য কোনো রাজ্য হতো, আমি শুধু জিজ্ঞেস করতে চাই নরেন্দ্র মোদীর সরকার এটা কিভাবে হ্যান্ডেল করতো? তারা কি কূটনৈতিকভাবে হ্যান্ডেল করতো, না তাদের রাষ্ট্রের সংহতি কথা চিন্তা করে তারা এটা করতেন? আমি যেটা বলি যে বাংলাদেশে যে বা যারাই হোক না কেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা চ্যালেঞ্জ করবে তাদেরকে নিশ্চয়ই স্ট্রংলি, অবশ্যই যারা এটাকে, যারা আমাদের এই বর্তমান জনগণের আকাঙ্ক্ষার সরকারকে যারা চ্যালেঞ্জ করতে চাবে, অস্থিতিশীলতা তৈরি করতে চাবে, তাদেরকে কঠিনভাবে হ্যান্ডেল করতে হবে, কূটনৈতিকভাবে হ্যান্ডেল এই জায়গাতে ধন্যবাদ। পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই কাজটি করতো, এটি করতো। এই কথাগুলির মধ্যেই বিশেষ করে আমরা গণমাধ্যম তো ফলো করছি, আপনিও দেখছেন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, আরেকটি চাঙ্ক মানে অ্যারেস্টের সাথে সাথে ব্যাপক একটি উত্তেজনা। আমি কয়েকটা বিষয় সারা দেশে এখন প্রথম মনে করি, যেটা যে ডক্টর রিপন যেখানে শেষ করলেন ওখান থেকে যদি আমি বলি, 5ই আগস্টের আমাদের এই জাগরণ গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনকে নরেন্দ্র মোদী সরকার নিজেদের পতন পরাজয় হিসেবে বিবেচনা করে এসছেন, এবং তারা এরপর থেকে একটা পরিকল্পিত অ্যাগ্রেসিভ একটা বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা, যা নয় শূন্যকে 100 বানানো বা পারলেটাকে 1000 বানানো, সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। কিছু কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা সংগঠিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক কারণে না, সেটা তাদের সাথে পুরনো আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সম্পর্কের জন্য, মানুষ যাদেরকে রেজিমের পক্ষে হয়ে নানা অ্যাট্রোসিটির জন্য যাদের দায়ী করেছে, জবরদস্তির জন্য, চাঁদাবাজির জন্য, ভোগান্তির জন্য, তারা কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত হয়েছে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যারা দর্শক সাথে একমত হবেন, যেরকম আশঙ্কা ছিল এবারকার অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল, আমরা মানে অ্যাক্রস অল পার্টি, ছাত্র, তরুণ, জনগণ, আমরা কিন্তু একেবারে বলতে পারেন 24 ঘন্টা পাহারার মধ্যে কিন্তু আমরা কিন্তু ইউনাইটেড কমিটমেন্ট ছিলাম যে আমাদের ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতিগত সংখ্যালঘু বলি, কোনোভাবেই তাদের জানমাল যেন ঝুঁকির মধ্যে না পড়ে। একেবারে বুকের উষ্ণতা নিয়ে, দায়িত্ব নিয়ে, শুধু দুর্গাপূজার ওই সময় না, তার আগে থেকে আমরা এই পর্যন্ত সেই ভূমিকা কিন্তু পালন করে এসেছি। যে জন্য এখানে এত উস্কানির পরেও মানে ভারতের অনেকগুলো মিডিয়া, গদি মিডিয়ার যে উস্কানি মহলের, তারপরে কিন্তু আমরা কিন্তু এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, অভ্যুত্থানের স্বার্থটা রাখার জন্য আমরা কিন্তু রক্ষা করে এসেছি। 1 2 নম্বর হচ্ছে, কিন্তু খেয়াল করবেন এটাকেই কিছুটা দুর্বলতা মনে করে কাউন্টার একটা এক্সপোজার, কাউন্টার মোবিলাইজেশন বলেন, ডেমনস্ট্রেশন বলেন, কি এমন ঘটনা হয়েছে যে আপনাকে এখানে সনাতনী জাগরণ মঞ্চ আপনাকে তৈরি করতে হবে। এখানে অন্তর্বর্তী সরকার কমিটেড, আমরা রাজনৈতিক দলগুলো, বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, ইভেন ইসলামী ধারার দল থেকে প্রত্যেকেই কমিটেড যে আমরা এখানে আমরা বলেছি, আমরা এবারকার আমাদের যে আন্দোলনটা ধর্মীয় বিশ্বাসের জন্য কোনো রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে কোনো গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের কোনো বৈষম্য করবে না সমস্ত ক্ষেত্রে। ফলে যে ডিসপ্যারিটিটা কোনোভাবে এটা আমরা করব না। আমাদের সেই যাত্রা এবার অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মূল মেসেজটা কিন্তু এটা, বার্তা কিন্তু বৈষম্যহীন, সেখানে আপনি খেয়াল করবেন এটা করা হচ্ছে। ফলে আজকের যে ঘটনা বললেন, এটাকে আমি একটু আশঙ্কা করছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার এড়ানো যেত কিনা সেটা আমি জানি না, সেটা প্রশাসন বা যারা গোয়েন্দা দায়িত্ব তারা হয়তো ভালো বলবেন। কিন্তু এটাকে পুঁজি করে আমি আশঙ্কা করছি বাংলাদেশের ভেতরে যেমন উত্তেজনা তৈরি করা হবে, বিশেষ করে ভারতে নানা ধরনের সাম্প্রদায়িক জঙ্গি যে শক্তিরা, তারা কিন্তু এটা কেন্দ্র করে একটা প্রথমত বাংলাদেশ বিরোধী তৎপরতা এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ তৎপরতা শুরু হবার কিন্তু লক্ষণ আছে। আমি সেজন্য বলবো যে আমাদের জনগণকে আমরা যে ঐক্য 3 মাস আগে আমাদের যে ঐক্যটা ছিল, আমাদের কিন্তু ঐক্যটা মাঝখানে কিছুটা ফাটল আমরা দেখেছি, কিছু বিভক্তি, বিভাজন, কিছু ফাটল, কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্ন। কারণ আপনি কিন্তু ওই যে বলো না, মানে বিপ্লবের মাঝে বিপ্লব, একটা খুব বিখ্যাত বই আছে হলো রেজিস দেব্রের, ওই যে মানে কিউবান রেভলিউশনের উপরে। ফলে আপনি ডক্টর আসাদুজ্জামান রিপন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, স্টেট রান করানোর জন্য ইট নিডস অ্যান পলিটিক্যাল গভর্নমেন্ট, যার একটা পপুলার ম্যান্ডেট আছে, অথরিটি আছে। এই সরকারের তো আমাদের এক কাটা সমর্থন আছে,
কিন্তু তাদের তো কোনো পলিটিক্যাল কোনো স্টেক নাই অ্যাজ সাচ, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা করতে পারে। সেজন্য মানুষ একে একটা দুর্বল সরকার হিসেবে ট্রিট করে, যে সুযোগটা এবং সরকার দুর্বলতা ভেবে প্রত্যেকেই সেই সুযোগটা গ্রহণ করছে। এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সি, আমাদের ব্যুরোক্র্যাটরা, তারাও কিন্তু এ ব্যাপারে তাদের পেশাগত দায়িত্ব পালন না করে তারাও কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট, কারো ব্যক্তিগত, কারো গোষ্ঠীগত, কারো ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার নানা প্রকল্প তারা কিন্তু অভ্যুত্থানকে রক্ষা পরিবর্তে তাদের ব্যক্তিগত, পেশাগত, গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণের জন্য করতে যে আমাদের মধ্যে আরো বিভাজন, আরো বিভক্তি তৈরি করছে। এখন সময় এসছে অভ্যুত্থানে আমাদের যে ঐক্যটা ছিল এটাকে রিবিল্ড করা, রিকনস্টিটিউট করা, আমাদের মধ্যে বিভক্তির জায়গাটাকে এটাকে বন্ধ করা, এবং আমরা একটা পলিটিক্যাল ডায়ালগের মধ্য দিয়ে এখন রিফর্মের যে আমরা একটা মহাযজ্ঞের মধ্যে আছি, যেগুলো লজিক্যাল রেশনাল আলাপ আলোচনা করে যাতে সামনে নিয়ে আসা, আগামী বছরে যদি একটা নির্বাচিত সরকার করে যদি আমরা এই নির্বাচন নিয়ে নিশ্চয়ই একটু আরেকটা রাউন্ডের কথা বলবো এখনই। তার আগে রিপন ভাই, আপনার কাছে বিরতিতে যাবার আগে একটু সাপ্লিমেন্ট করার রিকোয়েস্ট করি যে এই বাংলাদেশের ঘটনাগুলিকে মিডিয়া যে ফ্রেমিং, আপনি একটু আগে কিছুটা বলেছেন, ভারতীয় কিছু মিডিয়া এমনভাবে এক্সাজারেট করে প্রেজেন্ট করেছে অ্যাজ সাচ এটা একটা বিরাট একটা ঘটনা ঘটে গেছে, এবং এটির আশঙ্কা সাইফুল ভাই করছেন যে এটির ফ্রেমিংগুলিকে এইভাবে করা হতে পারে। ওটা তো ইনফ্যাক্ট ওদের এজেন্ডা। আমি বারবার ওই জায়গাটা পয়েন্ট আউটই করতে চাই, শুধু হচ্ছে এই গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা, ইন্টারন্যাশনালি মেলাইন করা। প্রফেসর মোহাম্মদ ইউনূসের তো একটা আন্তর্জাতিক সুনাম, মর্যাদা, খ্যাতি আছে, এবং তার নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশ যে বর্তমান যে সরকারটি আছে, সেই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না বা মানবাধিকার নিশ্চিত করতে পারছে না। এই নেগেটিভ প্রচারণাটা করার জন্য, ইনিশিয়েট করার জন্যই তারা কিন্তু একটা অ্যাটেম্প নিয়েছে। এটা একেবারে কনসার্টেড অ্যাটেম্পট। এটা ভারত থেকে হচ্ছে, নানা জায়গা থেকে হচ্ছে। সুতরাং এটাকে মনে করতে হবে যে এরা হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের শত্রু। এদেরকে আমি সেইভাবে চিহ্নিত করতে চাই, যারা আমাদের জনগণের অভ্যুত্থানটাকে যারা মেনে নেয়নি, জনগণের আকাঙ্ক্ষাকে যারা তুড়ি মেরে উড়াতে চায়, তাদের একটা প্রচেষ্টা। এই সময় কি পলিটিক্যাল এক্সিস্টিং পার্টিগুলোর একটা ইউনাইটেড কমিটমেন্টের কথা যেটা বলেছেন সেটিও প্রয়োজন আছে। সাইফুল ভাই খুব রাইটলি উনি মেনশন করেছেন, সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা স্ট্রেট বলতে চাই, ওদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সবাই কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের পেছনে আছি, তার সরকারের সাথে আছি। আমরা সাহস যোগাতে চাই, আমিও যেটা বলেছি, সাইফুল ভাই বললেন, সেটা হচ্ছে একটা রাজনৈতিক সরকার যেভাবে পলিটিক্যালি হ্যান্ডেল করতে পারে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্যাল কনসেপ্ট, পলিটিক্যাল ফিলোসফি ইনডিউসড হয়ে তারা কাজ করেন। আর ওনাদের গভর্নমেন্ট ইনফ্যাক্ট তারা তো পলিটিশিয়ান না, তারা এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার মতো অভিজ্ঞতা তাদের কখনো ছিল না এবং প্রশ্নে ওঠে না। ওনারা তো অন্য জায়গা থেকে এসেছেন। সুতরাং তারা যেভাবে মনে করেন, যেমন প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনাদের দফা দাবি প্রাণ খুলে বলুন, সমালোচনা করুন, মতামত দিন, তার এই নয় এই উদার কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমি কালকে এক মাদ্রাসাকে বলবো আল আজহার বানিয়ে দাও, কালকে এক স্কুল, প্রাইমারি স্কুলকে বলবো এটাকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দাও। ইটস নট দ্যাট। আপনি ওই যে কি বলে, গতকালকে ঢাকায় ঋণ দেওয়ার নাম করে বাস ভরে ভরে লোক নিয়ে আসা হয়েছে, তাই না? এই এন্টার বিষয়গুলো আপনি দেখবেন হঠাৎ করে আপনার আনসারদের দাবি, হঠাৎ করে আপনার এই কি বলে যে গ্রাম পুলিশ একবার নামলো, অডিটর ডিপার্টমেন্ট, মাঝখানে একবার দেখুন অডিটর ডিপার্টমেন্টের লোকজনে নেমে গেছে। আরে বাবা, তোমাদের আম্মু যখন ক্ষমতায় ছিল তখন দফা দাবি নিয়ে নামতে পারো নাই, তখন দফা দাবি নিয়ে মানো নাই। এখন ইউনূস সাহেব প্রাণ খুলে কথা বলতে বলছে বলে রাস্তাঘাট বন্ধ করবা, অস্থিরতা তৈরি করবা, অস্থিতিশীলতা তৈরি করবা, স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে শক্তি যোগাবা, এই জায়গাতেই এই ভূত তাড়ানোর আমাদের জানা আছে। জি, সেটি আমরা আলোচনায় ফিরে আসবো এবং দুজনেই ক্লোজিং রিমার্কস বা কথাগুলো আলাপ করবেন, এবং দর্শক আশা করছি আপনারাও আমাদের সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। দুজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমরা মূলত এই রাউন্ডে একটু র্যাপ আপ করতে চাই। বিশেষ করে রিপন ভাই, আপনি কথা তুলেছিলেন তখন আগামী দিনের কিছু চ্যালেঞ্জ, যেগুলো সিমটম কিছু দেখে আমরা অনেকগুলো মন্তব্য করেছি, কিন্তু যখন আপনি কিছুক্ষণ আগে বললেন যে সংস্কার কমিশনগুলো একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে কাজ করে ইলেকশন মুখে আলাপের দিকে যাওয়া উচিত, সেই দিকের রিয়ালিটিগুলো কি হতে পারে? দেখুন, আপনার প্রথমে আপনি বোধহয় এটাকে আমাদের অনুষ্ঠানে আগে আলোচনা হচ্ছিল কি না রিগার্ডিং আপনার শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি। শিক্ষা সেক্টরে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো
কন্ট্রোভার্সিয়াল ইস্যুজও আছে, এতে কোনো সন্দেহ নেই। সেটা আপনার পাঠক্রম বলেন আর আপনি নানা নীতি নিয়েই বলেন না কেন। যেমন মনে করেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার হসপিটাল অ্যান্ড মানে কি বলে হসপিটালিটি এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট খুলেছেন, অথবা আপনি ওশানোগ্রাফি পড়াচ্ছেন, অথবা এটার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হয়েছে, মানে খুব পরিকল্পিতভাবে কিছু হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে, আমি কয়েকদিন আগে মানে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমি একটা সফরে গিয়েছিলাম। সেখানে তারা একটা আপনার এই মানে এই হসপিটালিটি এবং ট্যুরিজম ইনস্টিটিউট আমাকে দেখাতে তারা নিয়ে গেল। ফ্যান্টাস্টিক। সেটা সবকিছু কিন্তু খুব পরিকল্পিতভাবে হচ্ছে, মানে অপরিকল্পিতভাবে এখানে অ্যাডহক বেসিসে বেশি হচ্ছে। মানে ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়া কিছু মানে প্রমোশন প্রফেসর হওয়ার জন্য নতুন ডিপার্টমেন্ট খোলার ব্যাপার না বিষয়টা। বিষয়টা হচ্ছে একটা পরিকল্পনা। আপনি কর্ণফুলীর টানেল বানিয়েছেন, দেখলেনই তো যে ওখানে 7 তারকা মানের মানে স্থাপনা আছে, হোটেল আছে, কিন্তু সেখানে বিনোদন কেন্দ্র আছে, সেই বিনোদন কেন্দ্রে কেউ যায় না, ইত্যাদি ইত্যাদি, এরকম লট অফ থিংস আমাদের আছে। আমি যে কথাটি আপনার বলতে চাই সেটা হচ্ছে যে এই সরকার প্রধানত দায়িত্বটা কি? প্রধানত বাংলাদেশে একটা কুশাসন ছিল, সোজা কথা। সুশাসনের মানে আপনি মানে প্রতি শব্দটা আমি কুশাসনই বলতে চাই। এটা কোনো শাসন ছিল না, এটা জুলুমবাজি ছিল। তো এখন আপনি বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, নির্বাচন ছিল না, তাই না? আপনি এখানে একটা মানে একটা ভাইসরয় টাইপের, এখানে আপনার লেন্দুব দর্জি মার্কা একটা লোক এই দেশে মানে ক্ষমতায় ছিল। তা আপনি কি নির্বাচনের নামে আরেকটা লেন্দুব দর্জি আনবেন? আপনি কি নির্বাচনের নামে কি আপনি জনগণের একটা নিপীড়ক শক্তিকে আপনি ক্ষমতায় আনবেন? আপনি নির্বাচনের নামে একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে আপনি আনবেন? নির্বাচনের নামে কি আপনি টাকা পাচারকারী গণদুশ্মন টাইপের মানে জনপ্রতিনিধি এবং সরকারকে আনবেন? নিশ্চয়ই না। তাহলে এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার একটা ভালো নির্বাচন, যে ভালো মানে একেবারে জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের ভোটে নির্বাচিত এমন একটি সরকার যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা কোনো কথার কথা না, এই কথা তো আমাদের সংবিধানে লেখা আছে, বহুবার শুনেছি এটা আমরা। সংবিধানে লেখা আছে যে মানে জনগণের ভোটে নির্বাচিত হইবে, কিন্তু আসলে হয় না। এখন আপনি মিন করতে হবে কিভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে, এবং সেই সরকার এম্পাওয়ার্ড পিপলের কাছে, অর্থাৎ জনগণকে কিভাবে আমি ক্ষমতায়ন করতে পারবো, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল আমি কিভাবে করতে পারবো, এম্পাওয়ার থ্রু দ্য প্রসেস অফ দ্য এম্পাওয়ারমেন্ট অফ পিপল। আমি যদি একটা সরকার নির্বাচিত করতে পারি, সে সরকার নট ফর 5 ইয়ার্স তারা জমিদার এবং নবাব সেজে বসবেন না, তারা যাতে জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে এবং জনগণ ইচ্ছা করলে আমাকে আপনাকে, আমরা যদি কেউ সংসদ সদস্য হই, আমরা যদি লাইনের বাইরে চলে যাই, আমাদেরকে যেতে আবার সময়সীমার আগেই টেনে নামাতে পারে, রাস্তায় নেমে না, গাল বকা করে না, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পার্লামেন্টারি প্রসেসের মধ্যে নামাতে, এই ধরনের ব্যবস্থা আমেরিকা আছে, ব্রিটেন আছে, অনেক জায়গায় আছে। আমরা সেই জায়গাগুলোকে আমাদের শক্তিশালী করা দরকার। এখন আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার যদি ভূমি সংস্কারের জন্য নামে, অথবা তত্ত্বাবধায়ক সরকার যদি ইলেকশন রিলেটেড না, এখন তত্ত্বাবধায়ক সরকার যদি আপনার এখন সংস্কৃতি কমিশন নিয়ে নামে, তত্ত্বাবধায়ক সরকার যদি আপনার মানে পররাষ্ট্রনীতি, কিছু বিষয় আছে এগুলো বাদে চলমান, আপনার তত্ত্বাবধায়ক সরকার শিক্ষা ব্যবস্থার নামে এখানে অনেক মত থাকবে, অনেক ব্যাপার থাকবে। আমরা বলতে চাচ্ছি একেবারে সুশাসন দেওয়ার জন্য, জনগণের কাছে একটা দায়বদ্ধ সরকার আসার জন্য যেই ইমিডিয়েট সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারগুলো করে দিয়ে একটা ভালো নির্বাচনের আয়োজন করতে হবে। পরবর্তীতেও যাতে একটা ভালো নির্বাচনের আয়োজন কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেটা একটা কাঠামো তৈরি করতে। এই চ্যালেঞ্জের জায়গাতে, তাই না? থ্যাংক ইউ রিপন ভাই। সাইফুল ভাই, আপনার কাছে ফিরি একই কথায়, যে এই যে ঘুরে ফিরি একই প্রশ্ন বাস্তবতা আসছে, যে সংস্কার কতটুকু করে নির্বাচনে যেতে হবে। আপনারা নিশ্চয়ই ডায়ালগগুলোতে এগুলো বলছেন, আপনাদের সাবমিশনগুলো কেমন থাকে? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি সরকারের বড় দাগের 3টা কাজ। একটা হলো দ্রব্যমূল্য থেকে বাজারের যে এখনও যে বাজার যে বেসামাল, মানুষের যে দুর্গতি, এটাকে সামাল দিয়ে একটা ক্রয় ক্ষমতার মধ্যে বাজারটাকে নিয়ে আসা। 2 নম্বর আমি মনে করি অগ্রাধিকার হচ্ছে সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তাকে নিশ্চিত করা। 2টো হচ্ছে বড় দাগের কাজ। 3 নম্বর হচ্ছে যেটা আমরা আলোচনা করলাম, আমরা তো পুরনো জমানায় কেউ ফিরতে চাই না। ফ্যাসিজমের যে আমরা বড় গাছটাকে আমরা উপড়ে ফেলেছি, শেকড় বাকড়টা তো রয়ে গেছে। তো শেকড় বাকড় আমরা অন্তর্বর্তী সরকার সেটা উচ্ছেদের কাজটা শুরু করবে, কিন্তু এটাকে এগিয়ে নিতে হবে রাজনৈতিক সরকারকে। একটা পলিটিক্যালি
অ্যাকসেপ্টেড বা একটা ইলেক্টেড গভর্নমেন্টকে পরবর্তী কাজটা এগিয়ে নিতে হবে। সেই জায়গা থেকে আমরা রিফর্মের যে আলোচনাগুলো চলছে, এই রিফর্মটা আমরা কেবল 5ই আগস্টের পরে কিন্তু আলোচনা করছি না। এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ আগে থেকে, বিএনপি তার অনেক আগে থেকে, গত 2-2.5 বছর ধরে আমরা যে 31 দফা আমরা গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ বিরোধী দল মিলে আমাদের যে বোঝাপড়া, আমরা বলেছি যে ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে একটা দলকে ফ্যাসিস্ট বানায়, একজন ব্যক্তি হাসিনাকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তাহলে তার রাজনৈতিক এবং তার সাংবিধানিক, প্রশাসনিক তার অনেকগুলো পরিবর্তন, সংস্কার, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। এটা 5ই আগস্টের পরের আমাদের উপলব্ধি না। ফলে আমরা সে কারণের জন্য আমরা বলেছি যে রাষ্ট্রকে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক দায়বদ্ধ করা দরকার। একটা সাপ্লিমেন্ট করে আপনার সাথে যে এর আগেরও সংস্কার কাজগুলো আমরা দেখেছি, যেমন আমি যদি একটু ছোট করে রিকল করি যে 111-এর সময়ও স্থানীয় সরকার সংস্কার কমিশন হয়েছিল, ডক্টর তোফায়েল আহমেদ বন্যরা ছিলেন, সেগুলি ইমপ্লিমেন্ট হয়নি এবং এক ধরনের ভ্যানিশ হয়ে গেছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হয়নি মানে রাজনৈতিক দলগুলোকে আপনি এনগেজের মধ্যে আপনি করা হয়নি ঠিক মতো। এখন এই সরকারের একটা বড় কাজ হচ্ছে, আপনি যে সংস্কারগুলো করছেন, দেখেন কমিশনগুলো পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে না, বলছেন আপনারা আপনাদের মতামত লিখিতভাবে দিতে বলেছে। তো আপনি আমার কোন প্রস্তাবের পিছনে আমার লজিকটা কি, রেশনাল কি, আর্গুমেন্টটা কি, সেটা তো আপনাকে তো আমার জানানোর কোনো সুযোগ থাকছে না। এই কাজটা ঠিক হয়নি। অন্তর্বর্তী সরকার হয়তো আমাদের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবে। গুরুত্বপূর্ণ হলো আমার কাছে মনে হয়েছে একটা বড় সংকট তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকার সচেতন বা অবচেতনভাবে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব রেখে তারা চলছিলেন, যেটা মনে করি কৌশল হিসাবে ভুল, চিন্তা হিসেবে ভুল। কারণ প্রধান স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিজ। আলটিমেটলি দিন শেষে তো পলিটিক্যাল পার্টি দে আর টু লিড দ্য কান্ট্রি, দে আর টু লিড দ্য নেক্সট পার্লামেন্ট বলি, ইলেকশন বলি, সব কিছুতে। তাহলে অন্তর্বর্তী সরকারকে তাদের সাথে অর্গ্যানিক একটা এনগেজমেন্ট লাগবে, জীবন্ত যোগাযোগ, আস্থার মধ্যে সম্পর্কটা লাগবে। এই সরকারকে যে আপনি যতগুলো প্রবলেম আপনি এখন দেখছেন মানুষের মধ্যে, কিন্তু গত 24 ঘন্টায় প্রচণ্ড উদ্বেগ, তাহলে বাংলাদেশে আবার কোন দিকে যায়, আবার কি এটা মারামারি, আবার কি হানাহানি, আবার কি এটা অস্থিরতা, এটা সমাধান কি? আমি এখন উচিত হবে অন্তর্বর্তী সরকারের ইমিডিয়েটলি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করা, কথা বলা, ডায়ালগটাকে রিওপেন করা। এটা কেবলমাত্র আনুষ্ঠানিকতার জন্য নয়, এটা কেবলমাত্র ইসকনের তারা কি প্রবলেম তৈরি করবে এজন্য না। সবাই প্রবলেম পলিটিক্যাল পার্টিকে আস্থার মধ্যে নিয়ে যখন আপনি এটা অর্গানিক এনগেজমেন্টে থাকেন, তখন 2-4 মাস বেশি সময় হলে কেউ মাইন্ড এটা কেউ কিছু মনে করবে না। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আমরা চাইবে সরকারের এই সুবুদ্ধির পরিচয় দেবেন, তারা শুধু আমাদের আমলাদের একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অ্যালিনিয়েটেড চিন্তার বাইরে যে পলিটিক্যাল পার্টি শুড বি ইন কমান্ড, তাদেরকে আলোচনার মধ্যে আমরা একেবারে শেষের দিকে বিশেষ করে রিপন ভাই একটা সাপ্লিমেন্ট আপনার কাছ থেকে নেই। সেটা হচ্ছে আমাদের এই মঞ্চে যারা কথা বলেছেন অনেক পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভরা ঘুরে ফিরে একই কথা বলেছেন যে শুধু রিটেন প্রপোজাল হতে পারে না, এটা ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগ আমরা চেয়েছিলাম, সেটি মিসিং কেন? এটা আমার মনে হয় তারা মানে একটা তো 90 দিনের একটা ডেডলাইন দিয়েছেন ডিসেম্বরের মধ্যে, তো হয়তো তারা মনে করেছেন যে এই ডিসেম্বরের মধ্যে যদি আমরা পলিটিক্যাল পার্টিকে এনগেজমেন্ট নিয়ে যদি আমরা কাজগুলো করি, ন্যাচারালি আপনার দাড়ি কমা মোবিলাইজড হবে তারা, নানান কিছু নিয়ে আলোচনা। বাট সেটা যেটা সাইফুল ভাই বললেন যে তাতে যদি আরও যদি ডিসেম্বরে আমরা তো এই ধরনের একটা ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগে, কিন্তু যেটা ডিসেম্বরের মধ্যে তারা ডেডলাইন দিয়েছেন একটা ভালো নির্বাচনের জন্য, যদি একটা ডায়ালগ হতো, এটা মার্চ হলো তো, মার্চে গেলেও তো সমস্যা হতো। যেমন আপনাকে ধরে নিচ্ছি জাতীয় নাগরিক কমিটির ছেলেরা তারা একটা রাইটলি একটা কথা তুলেছে, যেমন আপনি একদিক দিয়ে নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করেছেন, শপথ নিয়ে ফেলেছেন, আর অপর দিক থেকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনি নির্বাচন কমিশনও কি বলে সংস্কার কমিশনও গঠন করেছেন। এখন সংস্কার কমিশন আমি ধরে নিচ্ছি যে সংস্কার কমিশনের তরফ থেকে আরো বেশি প্রাগম্যাটিক প্রপোজাল আসলো, মানে নির্বাচন কিভাবে আপনি এন্ডোর্স করবেন, মোর ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য আরো অনেক ভালো প্রস্তাব আসতে পারে। তো সেটার জন্য অপেক্ষা না করে আপনি ইলেকশন কমিশন গঠন করে দিলেন। যেমন আপনার সংবিধানে লেখা ছিল যে বিচারক নিয়োগ করার ক্ষেত্রে আপনি করবেন, কি বলে আইন প্রণয়ন করবেন, এটা আমাদের সংবিধানে কিন্তু সাজেস্টেড, আপনি আইন প্রণয়ন করতে পারতেন। সেটা হয়তো আপনি যেহেতু পার্লামেন্টে আপনি অর্ডিন্যান্স আকারে করতে পারতেন, অর্ডিন্যান্স আকারে
করে আপনি বিচারক নিয়োগ করতে পারতেন। বিচারক কি এখন যেটা আইনটা আছে, একটা সার্চ কমিটি হবে, তারা কিছু নাম প্রস্তাব দেবেন এবং যেটা লেখা আছে হাইকোর্টে যদি 10 বছর যদি তিনি এনরোলমেন্ট থাকেন, দেখা গেল তিনি এই 10 বছরের মধ্যে মাত্র 6 মাস কোর্টে গেছেন, 9.5 মাস যান নাই, হ্যাঁ 9.5 বছর যান, সরি 9.5 বছর তিনি যান নাই। দেখা গেল তিনি যতগুলো মামলা লিপ্ত হয়েছেন, মানে অংশ নিয়েছেন, তার একটি মামলা আপনার ডিএলআর এ রিপোর্টেড হয়নি। আমি বুঝাতে পেরেছি, অর্থাৎ খুব আলোচিত মামলা হলে সেই রায়টা শিক্ষণীয় হিসেবে আসে, তাই না? এখন দেখা গেল যে কজন বিচারক যাদেরকে নিয়োগ করা হয়েছে এইগুলি মানে কাউন্ট করা হয়েছে কিনা, হ্যাঁ, মানে অর্থাৎ আপনি বিচারক নিয়োগের গুলো তো কতগুলো ক্রাইটেরিয়াস আপনি রাখবেন। অনলি 9 বছর কাজ করেছেন, 9 বছর কি বট গাছের তলে বসে থাকলে কি 9 বছর হবে কি? কথার কথা। আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব থাকতে হবে 10 বছর, আমি পড়লাম না পড়ে ভর্তি হয়েছিলাম একবার, আর পড়লাম না, তাহলে আমি ছাত্র থাকলাম না। তো এই অনেকগুলো জিনিস কিন্তু অ্যাড্রেস করে। আমি বলতে চাচ্ছি ইভেন কমিশনের যে নামগুলি প্রস্তাবিত হলো, শুধুমাত্র মিসিং লিংক না। এই যে আমি যদি বলি যে আপনার আমি যদি বলি যে আপনার সংস্কার করার অনেকগুলো ট্রেনও তারা মিস করেছে। সেটাই। এই জায়গাতে একটু ফিরে আসি আমি একটু সাইফুল ভাইয়ের কাছে। এই যে কমিশনের যে নামগুলি প্রস্তাবিত হলো, আমাদের অনেকে বলেছেন সেগুলি কি, আমি একটু বলি, প্রথম বলি যে এই কমিশন প্রথমত যে আইনে হয়েছে, আইনটা কিন্তু বিতর্কিত আইন। এই আইনে কিন্তু বিরোধী দলগুলোর কোনো এই কমিশন নিয়োগের ব্যাপারে মতামত ভয়েস রিফ্লেকশন কোনো সুযোগটা নেই। না, ওরা তো জমা দিয়েছে নাম। না আমি না বলছি বিদ্যমান আইনে যে নির্বাচন কমিশন করার ব্যাপারে বিরোধী দলের যে কেউ থাকবে, সেই বিধানটা, অর্থাৎ মানে এটার নমিনেশনের ক্ষেত্রে। সেকেন্ড হলো, তারা যদি সফল হন বড় প্রশ্ন উঠবে না। এই নির্বাচন কমিশন ঘটনাক্রমে কেউ যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারের দিকে কিন্তু আঙ্গুলটা উঠবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ধরুন যেটা একটা তো বললেন যে আপনি একদিকে নির্বাচন সংস্কার কমিশন করেছেন, কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে এটা নিয়েও তো একটা পাবলিক ব্যাপার ছিল, এটাও তো একটা আলোচনার ব্যাপার ছিল, এটা চলমান প্রক্রিয়া ছিল। এটাকে আপনি বাইপাস করলেন। আর তারপরে সরকার একটা বড় জিনিস করার সুযোগ ছিল। ধরুন 20টা নাম এসছে, এটাকে আপনি পাবলিক করেন যে আউট অফ 350 জনমত জরিপটা হতে পারে, আউট অফ 400 নেমস আমরা যাচাই বাছাই করে এই 20 জন ফাইনাল তালিকা এসছে, শর্টলিস্ট করা হবে। আপনি ইট শুড বি পাবলিক, এটাকে আপনি ওয়েবসাইটে দেন, আলোচনা করেন, মানুষের অপিনিয়নটা নেন। এবং বাংলাদেশে যদি কোনো মার্কিন রাষ্ট্রদূত আসে, তাদেরকে অনেকগুলো হিয়ারিং, অনেকগুলো শুনানি তাদেরকে মোকাবেলা করে তারপরে আসতে হয়। আপনি এত বড় একটা সময়ে আপনি যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, তাদের ব্যাপারে আমার মতন মানুষও 1-2 জন বাইরে আমি চিনি না, আপনি ভালো সবাইকে চেনেন, অনেকেই গণশুনানির কথা বলেছে। তার মানে এটা একটা পাবলিক হিয়ারিং এর ব্যাপার ছিল। এই সুযোগটা সরকারের জন্য ছিল। তাতে যদি আরো 15 দিন 1 মাসও লাগতো, কিছু যায় আসতো না। পুরো প্রসেসটা অনেক ট্রান্সপারেন্ট হতো, অ্যাকাউন্টেবল হতো, অনেক বেশি আমরা যোগ্যতম মানুষকে পেতে পারতাম। এখন এদেরকে কিন্তু 3 করতে হবে এই কমিশনারদেরকে। রাইট সিলেকশন লাস্ট মিনিট হয়তো যারা এসেছেন 4 জনই অনেক যোগ্য, তাতে হয়তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলতে চেয়েছি যে সেটা তো একটা প্রক্রিয়া আপনি এক্সস্ট করলেন না। অর্থাৎ আপনি নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটা প্রক্রিয়া চালু রেখেছেন, আপনার রেকমেন্ডেশন আসছে এবং সেটা উত্থাপিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে, হয়তো মানে প্রধান উপদেষ্টা তিনি আলোচনা করবেন, ফাইনালি এটা গৃহীত হবে। কিন্তু তার আগে আপনি যে কমিশনটা করে ফেললেন, কাজগুলি করে নেওয়া যেত, হয়তো তারা ভালো করবেন, কিন্তু অ্যাটলিস্ট এই যাত্রা মানে পরবর্তী যে ইলেকশনটা করা, অবশ্যই আমরা চাই বর্তমান সিইসির নেতৃত্বে কমিশন সফল হবে, তারা ব্যর্থ হবে এটা আমরা মনে করি না, আমরা আশাবাদী। এই আশাবাদের জায়গা থেকে আজকে 2 জন অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করব। দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও দেখা হবে রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় এই একই অনুষ্ঠানে। ভালো থাকবেন সকলে।